আসসালামু আলাইকুম। ভিডিও করাটা একটা খুব নেশা হয়ে গেছে আমার। নেশা মানে কত ইউটিউব দেখি, অনেক রকম লোকের সাথে আমার ইউটিউবের সাথে পরিচয়। তা আমি মনে করি আমার পরিচয় অনেক ইউটিউবারের সাথে হবে। তো এখন মোদ্দা কথা হলো, বাংলা ভাষা, বাংলা শব্দগুলা, এটার একটা বিশ্লেষণ করা উচিত। কারণ বাঙালিরা গল্প শুনতে খুব ভালোবাসে, কিন্তু গল্পটা বলা হয় আঞ্চলিক ভাষায়। কারণ শুদ্ধ ভাষা, লিখিত ভাষা, চলতি ভাষা, এইগুলো আমরা ব্যাকরণে পড়েছি, কিন্তু একটা আশ্চর্যের বিষয় হচ্ছে, ঢাকা হতে কুমিল্লা মাত্র 30 মাইল দূরত্ব, কিন্তু ঢাকার ভাষা আর কুমিল্লার ভাষা বিস্তর ফারাক। এবং কুমিল্লা হইতে চিটাগাং আবার 40 মাইল ফারাক, সেখানেও আবার একটা বিশেষ পরিবর্তন। এই ধরনের ঢাকা থেকে চিটাগাংয়ের দূরত্ব যদি 160 মাইল হয়, তাহলে ভাষাগত দূরত্বটাও 160 পয়েন্টের কাছাকাছি। তো এখন তো বাইপাস হচ্ছে, 4 লেন মোটরওয়ে হচ্ছে, সবার হাতের কাছে যাতায়াতের সুবিধাও হচ্ছে, কিন্তু যে ভাষার পরিধিটা, ভাষার যে একটা যে এলাকা ভিত্তিক ভাষা, সেটার সংমিশ্রণ এত সহজে হচ্ছে না। ঢাকা আসলে পরে ঢাকার ভাষা বলে, কুমিল্লা গেলে পরে কুমিল্লার ভাষা বলে, এবং ঢাকার লোক সিলেটে গেলে সিলেটি ভাষা বলতে পারে না, এবং সিলেটি লোক ঢাকা আসলে বলতে পারে না। এতে আমার মনে হয় অনেক ভাষার বক্তব্য, অনেক কথা মানুষ প্রাণ খুলে বলতে পারে না। কিছুটা লজ্জা, কিছুটা এটা কি বলে, লজ্জার সাথে আরেকটা আছে ভীরুতা, কি বলতে গিয়ে কি বলে ফেলি। এইগুলা সব নির্ভর করে শিক্ষাগত যোগ্যতার উপরে। যিনি বাংলায় পড়াশোনা করেন, উনি বাংলায় কোনো প্রতিষ্ঠিত হতে পারেন না। যিনি ইংলিশে পড়াশোনা করেন, উনি ইংলিশে কোনো প্রতিষ্ঠিত হতে পারেন না। যিনি আরবিতে পড়াশোনা করেন, উনি আরবিতে কোনো প্রতিষ্ঠিত হতে পারেন না। কিন্তু বিদ্যার টানেই হোক, আগ্রহ টানে হোক, ওনারা সেই সমস্ত ভাষাবিদ হয়ে সমাজের তেমন কোনো উল্লেখযোগ্য বিশেষ স্থানান্তর হইতে পারেন না। আমার এই কথাটার উপসংহার এই জন্যই নিচ্ছি যে ভাষা, কথা, আলোচনা ইত্যাদি নিয়েই আপনাদের সাথে আমার সম্পর্ক। আজকে আমি বক্তব্য রাখব। কিছুক্ষণ আগে একটা ছবি পোস্ট করেছি, করতোয়া নদী। বাংলা সাহিত্যে করতোয়া নদী অনেক অবদান আছে। একটা আশ্চর্যের বিষয় আমার চোখে, আসলে এটা একটা বিশাল পার্থক্য ধরা পড়েছে। করতোয়া নদীটা শহর পাশে যে ডিসির অফিস থেকে লম্বালম্বিভাবে এটা কি বলে চলে, বন্যা প্রতিরোধ করেছে রাস্তা বানিয়ে, কিন্তু অপরদিকে এটার কোনো কাম নাই। কারণ পানি যখন আসে তখন শহরটাকে রক্ষা করবে বাটটা ঠিকই, কিন্তু অন্য পাশের জায়গাটা প্লাবিত হবে। আপনারা ছবিটা দেখে আমার এই কথাটা শুনবেন।
তাহলে আমি যে নদী গবেষণা নিয়ে কথাবার্তা বলছি, সেটার একটা বিশেষত্ব হলো, আমার চিন্তাধারা হচ্ছে নদী পুনর্খনন, নদীর গভীরতা বৃদ্ধিকরণ, তাতে দুই পাশই রক্ষা হবে। এবং নদীর যে পানির যে একটা সংরক্ষণ পদ্ধতি, বর্ষার সময় পানি আসবে, চৈত্রের সময় পানি থাকবে না, এটা হতে দেবে না। নদী সংস্কারণ না, নদী রিভার কন্ট্রোল, নদী নিয়ন্ত্রণ, নানা রকম বিশেষ ব্যক্তিত্বের বিশেষ কথা আমরা জানি। আমি কোনো বিশেষ ব্যক্তিত্ব না, আমি একটা সাধারণ মানুষ। আমার সাধারণের ভিতরে থেকে একটা অসাধারণ ছবি আমি দেখতে পাই। এই অসাধারণ ছবিটা হচ্ছে যে রাস্তাটা তৈরি করেছে কোটি কোটি টাকা ব্যয়, এর চেয়ে 10 ভাগ টাকা ব্যয় করে সারা জীবনের জন্য প্রতিষ্ঠিত নদী খনন করা যায়। কারণ যখন যেটার প্রয়োজন সেটাই সরকার অনুমতি দেন, এবং সেখানেই হচ্ছে চুরির একটা ব্যবস্থা। কারণ নিজের খেয়ে বনের মোষ তাড়ানো, এইটা বাঙালিদের স্বভাব নাই। বাঙালিরা হচ্ছে এখন নিজের খেয়ে অপরের খানাটা পকেট ভরো, বনের মনে বাঙালিরা তাড়ায় না, এটা একটা কথা, প্রবাদ বাক্য। কিন্তু যদিও নিজের খেয়ে যদি পরের বনের মহিষ তাড়ানো বাঙালি শিখত, তাহলে অনেক সুন্দর সুন্দর কাজ বাঙালিরা প্রতিষ্ঠিত করতে পারত। যেমন আমার নিজের খেয়ে আমি বনের মোষ তাড়াই। আমার এই মোষ তাড়ানোর ভিতরে একটা আনন্দ আছে, একটা উদ্দেশ্য আছে, এবং একটা ভবিষ্যৎ আছে। সুতরাং আজকে যে ভিডিওতে ফেসবুকে পোস্ট দেখলাম করতিয়া নদীর যে সৌন্দর্য, এইটা সৌন্দর্য ঠিকই, কিন্তু এটা একটা বিষাক্ত পরিকল্পনা। একধারে নদী বাঁধ দিচ্ছে, অন্য ধারে নদীর কোনো বাঁধ নাই। সুতরাং পানি যখন প্লাবিত হবে, এক সাইড থেকে রক্ষা করবে ঠিকই, কিন্তু অন্য সাইডে প্লাবিত হবে। এত টাকা খরচ করে কী লাভ হলো? ধন্যবাদ।